শুরু করছি মিস ডালিয়া ও সাথী বর্মন প্রতিষ্ঠিত স্বপনগুলি প্রযোজিত অংশমান অধিকারী পরিচালিত কলকাতা অপেরা পরিবেশিত কুমার বিশ্বরূপ দেবপ্রিয়া মিস অপর্ণা ও কৃষ্ণ কুমার অভিনীত কলকাতা অপেরা পরিবেশিত এক ভিন্ন স্বাদের ভিন্ন মানের বাস্তবধর্মী অশ্রুসজল সামাজিক যাত্রাপালা কাজলা গায়ের কালো বউ। কাজলা গায়ের কালো বউ। কাজলা গায়ের কালো বউ। মালতী, মালতী তোমার পুজো করা হলো? হ্যাঁ, এই প্রসাদ নাও। কি প্রার্থনা করলে তোমার ঠাকুরের কাছে? আমার ঠাকুর তোমার ঠাকুর নয়? না, তা কেন হবে? ঠাকুর তো সবার। তাহলে বললে যে? আসলে কি জানো মালতী, মানুষের চেয়ে বড় ঠাকুর আর পৃথিবীতে নেই। কর্মের গুণে মানুষ পূজা পায়, আবার অকর্মের গুণে মানুষ ঘৃণা অবজ্ঞার পাত্র হয়ে যায়। তাই তো সাধারণ মানুষ আর দেব দেবীর মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তা কি প্রার্থনা করলে? কই বললে না তো। স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনা করলাম। ব্যাস, শুধু এইটুকু?
তার বাইরে আর কিচ্ছু না। অতি সাধারণ একজন স্ত্রী হয়ে আর কি চাইতে পারি বলো? মালতী, মালতী কেন তুমি ভুলে যাচ্ছ? তুমি কাজলাগড় চৌধুরী পরিবারের বউ। আমি অতীত যদি ভুলে যাও তাহলে ভবিষ্যতের মসৃণ পথ তুমি তৈরি করবে কি না? মানে এই কাজলাগড় একদিন ছিল মহান বিপ্লবীদের নিশ্চিন্ত আশ্রয়, পবিত্র ভূমি। যে কাজলাগড়ের বধূরা ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য দিনের পর দিন না খেয়ে ওই সমস্ত বীর সন্তানদের মুখে তুলে দিয়েছে, আর ব্রিটিশ বেনিয়াদের সঙ্গে যুদ্ধ করে সম্মুখ সমরে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছে। আর আজ তুমি দেশের এই চরম দুর্দিনে শুধুমাত্র নিজের স্বামী, সন্তান, সংসারের কথা ভাববে না? না মালতী, না, দেশের কথা ভাববে, দেশের কথা ভাববে। তবেই তো কাজলাগড়ের পূর্বপুরুষদের আত্মারা শান্তি পাবে। তুমি সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেতেই নারীদের সাহায্য নিয়ে পুরুষরা জয়লাভ করেছে। তাই তো আমিও চাই তোমার সাহায্য নিয়ে এই চৌধুরী পরিবারের ঐতিহ্য অটুট রেখে জয়ের পথ মসৃণ করতে। কর্তাবাবু, কিরে রাখাল, কিছু বলবি? ওই হলো গিয়ে ইয়ে হয়েছে। আর কি হয়েছে? ওই হলো গিয়ে ইয়ে করতে এসেছে। কে কি করতে এসেছে? গগন চাঁদ কর্তাবাবুর সঙ্গে দেখা করতে এসেছে। গুলি করে মার, গুলি করে মার। কি ঠেলা! খবর দিলেও দোষ, আবার না দিলেও দোষ। গুলি করে মারবো। এমনিতে আমার সুগার, হয়তো কাপড়ে চুড়ি হিরা করে দেবে। অযথা মাথা গরম না করে কেন দেখা করতে এসেছে তা শোনোই না? রাখাল, এই রাখাল, তুই বন্দুকটা শিগগিরি নিয়ে আয়, নিয়ে আয় শিগগিরি। এই সময় বন্দুক নিয়ে আবার কি করবে? অনেকদিন ওটাকে ঝাড়পোছ করা হয়নি মালতী, ওটাকে একটু ঝাড়পোছ করা দরকার হয়েছে। তোমার এই বাড়িতে অনেক রক্ত ঝরেছে, আর যেন কোনো কারণে রক্ত না ঝরে। মালতী, রক্ত না ঝরে, মালতী, রক্ত না ঝরে। রক্ত তো ঝরবেই, রক্ত তো ঝরবেই। যে দেশে স্কুল পড়ুয়া ছাত্রীরা রাস্তায়, বাসে, ট্যাক্সিতে সবসময় ধর্ষিতা হয়, উত্তরপ্রদেশের মতো রাজ্যে ধর্ষিতা হয় মেয়ে, ধর্ষকদের বিরুদ্ধে কড়া কেস না তোলায় ধর্ষকরা সেই মেয়েকে প্রকাশ্য রাস্তায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারে। যে দেশে এমএলএ, এমপি, মন্ত্রী, আমলারা রক্ষক হয়েও ভক্ষক হয়ে যায়, সে দেশে রক্ত তো ঝরবেই। রাজীওয়ান, আপনি একদম ঠিক কথাই বলেছেন। যে দেশের 70% লোক নিম্ন মধ্যবিত্ত, যে দেশের কিছু মানুষ আজও বাঁশের কন্দর উই পোকার ডিম খেয়ে বেঁচে থাকে, যে দেশের রাজনৈতিক অপরাধের প্রতিবাদ করলে তাদেরকে ঘর ছাড়া হতে হয়, মা বোনেদের ইজ্জত ধুলোর সঙ্গে লুণ্ঠিত হয়, সে দেশে তো রক্ত ঝরবেই। বিনা অনুমতিতে তুমি এখানে প্রবেশ করলে কি? আই এম সরি, আসলে অনেকক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম তো তাই। হ্যাঁ, এটা কাজলাগড়ের চৌধুরী বাড়ি, এখানে উইদাউট পারমিশনে কাউকে অ্যালাউ করা হয় না। আই এম এক্সট্রিমলি সরি, বিনা পারমিশনে এই বাড়িতে ঢোকার জন্য আমি আপনার কাছে অনুতপ্ত। কি চাই? এমন কিছু নয়, আজ থেকে 25 বছর আগে আপনার বন্ধু অর্পণ রায়, মানে আমার বাবাকে আপনি যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা আমি স্মরণ করিয়ে দিতে এসেছি। তুমি অর্পণের ছেলে? আগে হ্যাঁ। তা কি করা হয়? এমন কিছু নয়, পুরনো গাড়ি কিনে রিপেয়ারিং করে বিক্রি করি এই আর কি। বাবা বাবা, এই তো দারুণ ভালো ব্যবসা। সবই আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, লেগে থাকো, দাঁড়িয়ে যাবে। বোনটাকে ডুব করে যদি আমি একবার এই চৌধুরী ভিলাতে ঢুকতে পারি, তাহলে ফুটপাথ থেকে একেবারে পৌঁছে যাবো রাজপ্রাসাদে। আর তারপর ওরে কে আছিস? এক কাপ কফি নিয়ে আয়। না না মেসোমশাই, ভীষণ গরম পড়েছে। তাহলে কোল্ড ড্রিঙ্ক? না না, ওসবের কোনো প্রয়োজন নেই। কথাটা বলেই আমি আপনাকে এখান থেকে আমি চলে যাবো মেসোমশাই। আরে বাবা, কি এমন কথা যা বলার জন্য এত উতলা হয়ে উঠেছো? এমন কিছু নয়, আপনি আমার বাবাকে কথা দিয়েছিলেন যে আপনার ছেলে আলাপনের সঙ্গে আমার বোনের আপনি বিয়ে দেবেন। গুলি করে মারবো। কথাটা আমি মিথ্যে বলছি না মেসোমশাই, কথাটা আপনি একবার ভেবে দেখুন। বিয়ে দেবার প্রতিশ্রুতি, বিয়ে দেবার প্রতিশ্রুতি। রাখাল, তুই আমার বন্দুকটা নিয়ে আয়, আমার বন্দুক। গুলি করে মারবো। তাহলে লোকে যে বলে সুব্রকান্ত চৌধুরী যাকে যা কথা দেন সে কথার নাকি নড়চড় হয় না, তাহলে কি সেটা সম্পূর্ণ মিথ্যে? নেভার,
এই শুভ্রকান্ত চৌধুরী যাকে যা কথা দেয় তা সে অক্ষরে অক্ষরে পালন করে। তবে বিয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে ভালো করে একবার পাত্রীকে দেখে নেওয়া দরকার। আমার বোনের মতো রূপবতী মেয়ে 100তে একজন, দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, একদিন গিয়ে না হয় আমি দেখেই আসবো। না না, তার কোনো দরকার হবে না, আমি তাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। হ্যাঁ, সঙ্গে করে নিয়ে? আরে কোথায় দাঁড় করিয়ে রেখেছো তাকে? দেখো ভিতরে। আরে কামান কামান মাই ডিয়ার সিস্টার, কামান। याई रे झूल लगा के नाचे रे, याई रे मिलके धूम मचाए रे, चल मेरे संग ये दुनिया के रंगीला रे, रंगीला रे। তাহলে কি জানবো শুভ্রকান্ত চৌধুরী বিশ্বাসঘাতক? এই শুভ্রকান্ত চৌধুরীকে উত্তেজিত করে আজ পর্যন্ত কেউ কোনো কাজ হাসিল করতে পারেনি, আর আজ তুমিও পারবে না। তোমার বোনের সঙ্গেই আমার ছেলের বিয়ে হবে। কর্তাবাবুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই মেয়ের সঙ্গে দাদাবাবুর বিয়ে দেবেন? আরে যা বোন যা, মেসমশাইকে প্রণাম কর। প্রণাম? রাবিশ! প্রণাম টোনাম এখন ব্যাকডেটেড হয়ে গেছে দাদা। আমার মতো হাই সোসাইটির মানুষরা এখন হাই হ্যালোতেই অভ্যস্ত। আরে দেখছিস না, বুড়োটা সেই এখনো বাবরের আমলে পড়ে আছে। যা প্রণাম কর, যা। থাক, প্রণাম করার কোনো প্রয়োজন নেই। গগন বলুন। কথা যখন দিয়েছি বিয়ে তো হবেই, তবে তার আগে আমার কিছু শর্ত আছে। বলুন কি শর্ত? তোমার বোনকে ওইসব পেট কাটা উলঙ্গ পোশাকের পরিবর্তে পল্লী বধূর মতো শাড়ি ব্লাউজ পরতে হবে। হোয়াট? শাড়ি ব্লাউজ পরবো আমি? নো, নেভার। আরে অবুঝ হচ্ছিস কেন? এখন যা বলছে সব হ্যাঁ করে দিয়ে বিয়ের পর যা পড়বি তাই হবে। কি হলো, কি ভাবছো? পরবো, বিয়ের পরে সব মেয়েরাই তো শাড়ি ব্লাউজ পরে, আমিও পরবো। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে পড়তে হবে লক্ষ্মীর পাঁচালী। কিসের পাঁচালী? ও ম্যাডাম, লক্ষ্মীর পাঁচালী। সেটা আবার কি দাদা? আরে বাবা, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো, এখন যা বলছে সব হ্যাঁ করে দে, একেবারে রাজরানী হয়ে যাবি। তুই হবি কাজলা গাঁয়ের চৌধুরী বাড়ির বউ। ওকে, পরবো। লক্ষ্মীর পাঁচালী মানে কি এমন ব্যাপার? পরবো। ঠিক আছে, রাখাল কর্তাবাবু নে ধর, যা গিন্নিমাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। গিন্নিমা, ও গিন্নিমা। কি হয়েছে? আরে ডাকছিস কেন? ওই হলো গে ইয়ে হয়েছে। আরে কি কি আপনারা? আসলে অনেক ছোটবেলায় দেখেছেন তো, তাই চিনতে পারছেন না। ওরা আমার বাল্য বন্ধু অর্পণ রায়ের ছেলে আর মেয়ে। ও মা, তাই দেখে তো মনে হচ্ছে না তোমরা স্বাধীনতা সংগ্রামী অর্পণ বাবুর ছেলে মেয়ে। না মানে? না কিছু মনে করো না মা, স্বাধীনতা সংগ্রামী অর্পণ বাবুর মেয়ে হয়ে এই পোশাক পরা তোমার উচিত হয়নি। ওনারই সঙ্গে তো কর্তাবাবু দাদাবাবুর বিয়ে ঠিক করেছে গিন্নিমা। সে কি বলছিস রাখাল? রাখাল মিথ্যে বলছে না মালতী। আলাপনের মতামত দিয়েছো? প্রতিশ্রুতি তো পালন করতেই হবে। হ্যাঁ, আমরা তাহলে এসো, যথা সময়ে বিয়ের ডেটটা ফাইনাল করে আমি তোমাদের জানিয়ে দেব। আমার নাম গগন চাঁদ, পাতি সবার মরণ ফাঁদ। আজ তাহলে আমরা আসি মেসমশাই, আসি মাসিমা। গুলি করে মারবো।
বলছি আলাপন কোথায়? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন নৈতিকতার ফলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে হইছ কেন সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন ওই তো দাদাবাবু এসে গেছে। রাখালকা জীবনে প্রথম আমি এত বেশি আনন্দ পেলাম দাদাবাবু ইয়া ঝড়ের সর্বস্ব ভেসে যাওয়া কিছু ক্ষুধার্ত অসহায় মানুষকে সামান্য কিছু খাবার তুলে দিতে পেরে নিজেকে ভীষণ ভীষণ গর্বিত মনে হচ্ছে। আলাপন জানো মা, সেই দৃশ্য যদি তুমি দেখতে নিজেকে কিছুতে স্থির রাখতে পারতে না। গ্রামের পর গ্রাম জলে থই থই করছে, অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোজার ছাদ নেই, এক রত্তি শিশুরা খিদে জ্বালায় ছটফট ছটফট করছে। ও সে কি মর্মান্তিক দৃশ্য মা, সে কি মর্মান্তিক দৃশ্য। তা যাই হয়ে যাক না কেন, তার জন্য তো সরকার আছে। তোমার সেখানে যাওয়ার দরকার কি ছিল? আপনার মতো একজন সমাজসেবকের মুখে এই কথা শুনতে হবে আমি আশা করিনি বাবা। আলাপন আপনি তো বলেন বিবেকানন্দ সেই মহাবাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর আজ আপনার মুখে তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে আলাপন, তুই কিছু মনে করিস না। মা আসলে যেভাবে করোনা ভাবছে ভয় তো আমাদের গা শিংড়ে উঠে বাবা। মা ঈশ্বর না করুক, তুই আমাদের একমাত্র সন্তান, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা জানি বাঁচবো না রে বাবা। মা তোমরা তো চিন্তা করছো কেন? তোমাদের আশীর্বাদে হাত যে আমার মাথায় আছে, করো না কেন? কোনো মহামারী আমার কিচ্ছু করতে পারবে না। দাদাবাবু হ্যাঁ বলছিলাম বাবা, হ্যাঁ আমাকে কিছু টাকা ধার দেবেন? টাকা কি করবে টাকা নিয়ে? ওই প্রত্যন্ত গ্রামের দুর্গত মানুষদের জন্য কিছু খাবার আর জামা কাপড় নিয়ে যাবো। দিতে পারি, তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলুন? তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? হাসালেন বাবা, হাসালেন। আলাপন দোহাই বাবা, ওই কথাটা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা থাকে বলুন, আমি আমার জীবনের বিনিময়েও সে কথা রাখবো। কেন কেন দাদাবাবু, সংসার ধর্মের মতো বড় ধর্ম আর কি আছে? তোমার কথা আমি মানছি না কালকা, কিন্তু কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। তুমি তাহলে আমার কথা রাখবে না? আমি অপারগ বাবা। বাবা মায়ের কথা রাখা কি সন্তানের কর্তব্য নয়? সবচেয়ে বড় কর্তব্য মা। তাহলে তুই না বলছিস কেন? আমি এখন প্রস্তুত নই বাবা। আরে বাবা, প্রস্তুত হতে কত সময় লাগবে? বাবা শোনো, তোমার উপর নির্ভর করছে কিন্তু আমার বাঁচা মরা। বলো তুমি কি চাও? আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে মাথা উঁচু করে বেঁচে থাকা, নাকি প্রতিশ্রুতি ভঙ্গ করে মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া? বলো বলো তুমি কি চাও? মাথা উঁচু করে বেঁচে থাকা। তাহলে তাহলে তুমি আমাকে কথা দাও, এই কটা দিন কেটে গেলে সামনের দুর্গাপুজোর পর তুমি আমার কথা রাখবে। বাবা হ্যাঁ, কথা দাও, কথা দাও। কথা দে বাবা আলাপন, কথা দাও দাদাবাবু, কথা দাও, মা! কথা দাও, কথা দাও। বেশ বেশ, আমি কথা দিলাম।
দেখছি অমনি ঘাপটি মেরে বসে থাকা বুড়োটা ধর করে তেড়ে এলো। আমার নামও শিউলি, মারলাম গাছ থেকে একলা, আর তারপর লাগালাম ছুট। আমিও ছুটে আমিও ছুটে তো বুড়োটাও ছুটে, ছুটতে 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 বুড়োটা একসময় ধপাস করে বসে পড়ল। আমিও পালিয়ে বাঁচলাম। যাক বাবা, পেয়ারাটা কিন্তু বেশ। আজকে এই পেয়ারাটা আমি বাসন্তীর মাকে দেবো। বুড়ি পেয়ারাটা পেয়ে যা খুশি হবে না। কিন্তু জানো, আমি না একটু দোষীপনা করি বলে পাড়ার বউগুলো খালি আমাকে বলে, কি রে শিউলি, বয়স তো কম হলো না, এবার দোষীপনা ছেড়ে বিয়ের পিড়িতে বস। আমিও কড়া করে শুনিয়ে দিয়েছি। শোনো, প্রজাপতির ঋষির যখন ইচ্ছা হবে না, আমার বার ঠিকই আসবে। কিন্তু আমার বর কেমন হবে বলো তো? নিশ্চয়ই তাকে ভালো মনের মানুষ হতে হবে, পরের সেবায় নিজেকে নিয়োজিত করবে, আর তার দুই বাহুতে থাকবে অসীম শক্তি, আর আমার জন্য থাকবে অপরন্ত ভালোবাসা। সে যখন কাজ থেকে ফিরবে না, আমি তার ভাবনাতেই বসে থাকবো। কার ভাবনায় দিন কেটে যায় মনের গহীনা ধারে, কার আশাতে মনের ভিতর সুখের বৃষ্টি ঝরে, কার আশাতে মনের ভিতর সুখের বৃষ্টি ঝরে, কার ভাবনায় দিন কেটে যায় মনের গহীনা ধারে। তবু কেন হয় হারিয়ে সে যায়, তবু কেন হয় হারিয়ে সে যায়, যায় না ধরা তারি বৃষ্টি ঝরে। যা পাখি যা, যা রে উড়ে, দেখলে বলি সারে, রয়েছি বসে পথ যে এই নদীর কিনারে। তবু কেন হয় হারিয়ে সে যায়, তবু কেন হয় হারিয়ে সে যায়, যায় না ধরা তারি মনের গভীরে বৃষ্টি ঝরে। বাহ, চমৎকার। আপনি কে তুমি, কে তুমি? কে তুমি তোমরা ধরণী, কে তুমি তোমরা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তোমরা ধরণী, কে তুমি তোমরা ধরণী। কে আপনি? চিনবেন না? আমি কাজরাগায় থাকি, বিশেষ একটা কাজে এই গ্রামে এসেছি। পথ দিয়ে যেতে যেতে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন? এমন সৌন্দর্যে নাচ গান করে, তার সঙ্গে আলাপ না করে যায় কি করে? ধুর, কি যে বলেন, আচ্ছা। আমার মতো একটা মেয়ের সঙ্গে। আমি বলছিলাম কি, আমার কোনো বন্ধু নেই, আপনি আমার বন্ধু হবেন? বন্ধু? হ্যাঁ, বন্ধু, যে সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকবে। বলুন, চেনা হবেন? নেই জানা নেই, কথা দিয়ে কি করে? আরে তাতে কি হয়েছে, আলাপ যখন হয়েছে তখন অবশ্যই চিনবেন জানবেন। কিন্তু আচ্ছা, আমি তো আপনার নাচ গানের প্রশংসা করলাম, কিন্তু আমি যে গান গাইলাম কই, আপনি তো কিছু বললেন না। না মানে
আরে বাবা, প্রশংসা না করেন বদনাম তো করতে পারেন নাকি? না না, আপনি তো ভালোই গাইলেন। তবু ভালো, আপনার মতো মেয়ে আমার প্রশংসা করলেন। তা প্রশংসা যখন করলেন তখন কিছু উপহার দেবেন না? উপহার? আমি একজন সাধারণ গরিব ঘরের মেয়ে, আমি আপনাকে কি উপহার দেব বলুন? কেন, আপনার মন যা চাই? কি বলছেন আপনি? এই রকম মেয়ে যদি দাদাবাবুর বউ হতো, একেবারে রাজ্য টক হয়ে যেত। কই দিন উপহার? এত করে যখন বলছেন, এই নিন আমার ছোট্ট উপহার। গোলাপ, পবিত্র প্রেমের প্রতীক। এই উপহার সামান্য নয়, অসামান্য, অসাধারণ। তাই বুঝি? यस मैडम, ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत के वादा। ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत के वादा। इसी का दूसरी नाम आंसू होता है, दम है मौत से भी ज्यादा। দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু, চিনতে পেরেছো তাহলে? আমি তো জানতাম গ্রামের সবাই আমাকে ভুলে গেলেও আমার শিউলি মা কোনোদিন ভুলতে পারে না। থাক মা, থাক। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি চির সুখী হও। রাখালকা, তুমি গ্রামের মধ্যে আস্তে আস্তে যে মেয়ের গল্প তোমাকে শুনিয়েছিলাম, এই সেই মেয়ে শিউলি। কি গল্প শুনিয়েছো রাখালকা? ও আমার ওই আম চুরি পেয়ারা চুরির গল্প? আমার শিউলি মা তো শুধু আম পেয়ারা চুরি করে না, মানুষের বিপদে আপদে সকলের পাশে দাঁড়ায়। আর যাদের বাড়ি থেকে তুমি আম পেয়ারা চুরি করো, তারা তো তোমাকে মেয়ের মতো ভালোবাসে। শিউলি, শিউলি! কি হলো দাদা? আরে কি হলো মানে? আমি তোকে সারা গ্রাম খুঁজে মরছি আর তুই এখানে গল্প করছিস? না মানে? আজও তুই পেয়ারা চুরি করেছিস? আরে কি হলো, জবাব দে। দাদা, আর তোর জন্য আমাকে কত নালিশ শুনতে হবে বলতে পারিস? দাদা আমি আর করবো না, বিশ্বাস কর। এই দেখ কান ধরছি। এই কথাটা যেন মনে থাকে, নইলে কিন্তু আমি তোর সঙ্গে কোনোদিন কথাই বলবো না। ওদের সঙ্গে কথা না বলে তুমি থাকতে পারবে আকাশ? আরে রাখাল কাকা, তুমি বলো কবে এলে? আজই? আজ কিন্তু আমি একা আসিনি, সঙ্গে আর একজনকে নিয়ে এসেছি। কাকে? কাজলাগড়ের রাজপুত্রকে। দূর রাখালকা, আমি রাজপুত্র হতে যাবো কোন দুঃখে? আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ। বাহ, বড় সুন্দর কথা বলেন তো। কি নাম আপনার? আগে আলাপন চৌধুরী। ও বা, তার মানে আপনি সুব্রকান্ত বাবুর ছেলে? আগে হ্যাঁ। কি সৌভাগ্য আমার। চেনেন নাকি আপনি আমার বাবাকে? বিলক্ষণ, ওনার দয়াতে তো আমি বেঁচে আছি। মানে? মানে এই গ্রামে আপনাদের বেশ কিছু জমি পুকুর আছে, আর সেই জমির কিছুটা অংশ আমি চাষ করি। দুর্ভাগ্য কি জানেন, আজ 2 বছর চাষ করে একটা ফসল ঘরে তুলতে পারিনি। কেন? মানে গত বছর আমফান ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে, আর এবছর যশের মতো বিধ্বংসী ঝড়ে জলোচ্ছ্বাসে সব শেষ হয়ে গেছে। সেই জন্যই তো দুর্গত মানুষদের কিছু সাহায্য করবো বলেই আমি এই গ্রামে এসেছি। সত্যি সত্যি আপনারা মহান, যার তুলনা হয় না। আপনাদের মতো আরো কিছু মহান মানুষ যদি এই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। আকাশ বাবু, কি দুরবস্থায় পড়েছে মানুষ। একদিকে করোনার মতো মহামারী, আর একদিকে আমফান জোশের মতো সাইক্লোনের আঘাত, আর একদিকে লকডাউন। যে লকডাউন দিন আনা দিন খাওয়া মানুষের সমস্ত রোজগার বন্ধ করে দিয়েছে। পরিযায়ী শ্রমিকরা দিশেহারা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আর রাজনৈতিক নেতা মন্ত্রীরা তাদের দায় সারা কাজ করে গা ঝেড়ে ফেলছে। সত্যি আকাশ বাবু, আপনার সঙ্গে আলাপ হয়ে নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সুন্দরপুর গ্রামের পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়ন, দুঃখ দুর্দশার জন্য যতটুকু আর্থিক সাহায্যের প্রয়োজন আমি সব করব। অশেষ ধন্যবাদ আপনাকে। দাদাবাবু বলছিল সামনেই তো দুর্গাপুজো, তাই এবছর গ্রামেই দুর্গাপুজো দেখবে। হ্যাঁ আকাশবাবু, অনেকদিন হলো গ্রামের দুর্গাপুজোর সৌভাগ্য আমার দেখা হয়নি, তাই বলছিলাম। কিন্তু এবছর গ্রামের যা পরিস্থিতি, কি করে পুজোটা হবে সেটাই বুঝতে পারছি না। ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনারা পুজোর আয়োজন করুন, টাকা যা লাগবে সব আমি দেবো। আলাপন বাবু, তাহলে চলুন আমাদের গ্রামটা আপনাকে ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ বেশ, তাহলে তাই চলুন। রাখালকা,
আকাশ, আকাশ, ও আকাশ। বলো রাখাল কাকা। বলছিলাম কি, এবার তো শিউলি মায়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ রাখাল কাকা, দিতে হবে। তবে তবে কি? মানে এখন যে আমার দুরবস্থা, যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কে? রাখাল কাকা, তুমি শুধু একটা ভালো দিনক্ষণ ঠিক করো, তারপর দেখবে উপরওয়ালা সব মুশকিল আসান করে দিয়েছে। রাখাল কাকা আমার দুরবস্থার কথা জানে না বলেই বোধহয় হাসতে হাসতে চলে গেল। কোনো দাদাই নাই চায় তার বোনের বিয়ে একজন যোগ্য ছেলের সঙ্গে হোক। আলাপুরের মতো একটা ছেলের সঙ্গে যদি আমার বোনটার বিয়ে দিতে পারতাম। গোবিন্দের কিংবা ইচ্ছে থাকলে সবই হয় আকাশ। তুমি শুধু অযথায় ঝামেলা করছো। অধিকারী মশাই, তোমাকে বিশ্বাস করে কি আমি ভুল করেছি? হরে কৃষ্ণ, আপনি তো সবই জানেন অধিকারী মশাই, আপনি তো সবই জানেন। অনেক চেষ্টা করেও লকডাউনের জন্য টাকাগুলো জোগাড় করতে পারিনি। আমাকে বেশ কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করে দেবো। আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। টাকাগুলো ধার নিয়েছো, টাকাগুলো ফেরত দাও। হরে কৃষ্ণ, আজ দেবো কাল দেবো করে 2 বছর কাটিয়ে দিলে, একটা টাকাও কিন্তু তুমি আমাকে ঠেকাওনি। আজই আমার টাকা চাই। হরে কৃষ্ণ। কি করে দেবো অধিকারী মশাই, কি করে দেবো? আপনি তো জানেন আমি চাষ করে খাই। আজ 2 বছর কঠিন পরিশ্রম করে একটা ফসল ঘরে তুলতে পারিনি। ঝড় জলোচ্ছ্বাসে সব শেষ হয়ে গেছে। ওসব নাটক বন্ধ করো। হরে কৃষ্ণ, তোমার ফসল নষ্ট হয়ে গেছে তো তাতে আমার কি? টাকা ধার নিয়েছো, টাকা দেবে, নইলে কিন্তু আমি তোমাকে ভিটে ছাড়া করবো। দয়া করুন, দয়া করুন অধিকারী মশাই, আপনি আপনি আমাকে দয়া করুন, দয়া করুন। অধিকারী মশাই, জানি জানি তোমার চাষবাস নষ্ট হয়ে গেছে। আমি তোমার কথা অবশ্যই রাখবো, যদি তুমি আমার কথা রাখো। কি কথা? তোমার বোন শিউলির সঙ্গে আমার ছোট ছেলে মানিকের বিয়ে দিতে হবে। আপনি কি বলছেন অধিকারী মশাই? ভেবে দেখো। হরে কৃষ্ণ, আমার টাকাও দিতে হবে না, আর তোমার বোনটাও উতরে যাবে। আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে আপনার ওই অ্যাবনর্মাল পাগল ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো? আকাশ, যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করবেন না, তাহলে কিন্তু আমি আপনার সম্মান রাখতে পারবো না। কি বললে? হরে কৃষ্ণ, শিউলি যদি আপনার বোন কিংবা মেয়ে হতো, তাহলে পারতেন আপনার ছেলের মতো আর একটা অ্যাবনর্মাল ছেলের সঙ্গে তার বিয়ে দিতে? বলুন, পারতেন? সোনার আংটি, তার আবার বেকা। অধিকারী মশাই, তোমার মতো বোকার আমি গোপীচাঁদ নয়, তাই আর 5টা ছেলের সাথে ঢলাঢলি করবার আগে কলা পাতার চাল ঢেলে গায়ে হাওয়া লাগান। আপনি কি মানুষ? মানুষ হলে তো মানুষের মতো ব্যবহার করতো আকাশদা। ও থালা একটা অমানুষ। মানিক, চিৎকার করতে গেল অমানুষের পরিবর্তে পতু বললে কি বেতি ক্ষতি হতে? হরে কৃষ্ণ, তুই এখানে কেন এলি হারামজাদা? তোমার মতো একটা রক্ত তো তাই কি না, তাই তো আত্মা আমি বাধ্য হলাম। নিশ্চয়ই এই রক্তদাতা তোমার কাছে টাকা চাইতে, তাই না কাদা? না মানে দিও না কাদা, একটা টাকাও দিও না। তারপরে আমি দেখবো ওই ভেগধালিটা তোমার কি করে। হরে কৃষ্ণ, আমি ভেগধালি না হলে কি কপালে তিলক কেটে হাতে নামের ঝোলা নিয়ে মানুষের কাছ থেকে 5 টাকার জায়গায় 10 টাকা থুতি নিয়ে খাতির মাংসের ঝোল দিয়ে ভাত খাও থালার বাপ? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কোথায় ছেলে হয়ে বাপের সুনাম করবি, তা না করে বাপের সঙ্গে শত্রুতার আচরণ করছি। তাহলে এই বদ তুমি থালা কেমন বাপ? হরে কৃষ্ণ, ছেলে হয়ে বাপের সঙ্গে কখন শত্রুতা করলে বলো তো? কখন? যখন বাপ হয়ে সন্তানের প্রতি উপযুক্ত কর্তব্য পালন না করলে, ঠিক তখন। কি আমি বাপের কর্তব্য পালন করিনি? তাই যদি তোতে তাহলে আমার দাদা বৌদিটা কলাই দলি দিয়ে আত্মহত্যা করতো না? আমার মা বেঁচে থাকতে নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে আমার মায়ের উপরে অকথ্য অত্যাচার করে আমার মা তাকে মেলে দিতে পারতে না। মানিক, এখনো সময় আছে অধিকারী মশাই, নিজেকে পরিবর্তন করুন, নইলে ছেলের রোজগারের টাকায় ভাত খাওয়া তো দূরের কথা, ছেলের মুখে বাবা ডাক শোনার সৌভাগ্য আপনার হবে না। আমার ছেলে রোজগারের টাকা ভাত জুটুক বা না জুটুক, বাবা বলে ডাকুক বা না ডাকুক, সে ভাবনা তোমায় ভাবতে হবে। টাকাগুলো ধার নিয়েছো, টাকাগুলো শোধ দেবে, নইলে কিন্তু ফল ভালো হবে না। আপনি গোপীচাঁদ দাস অধিকারী। হরে কৃষ্ণ, ভুলে যেও না তুমি তোমার বসত বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো। হয় 7 দিনের মধ্যে টাকা শোধ দেবে, আর তা না হলে আমি তোমাকে ভিটে ছাড়া করব। কথাটা মনে রেখো। হরে কৃষ্ণ। অধিকারী মশাই, যাবেন না, দাঁড়ান অধিকারী মশাই, দাঁড়ান। দেখো না কাদা, দেখো না, যেটুকুনের লেদ বাঁকা হয়
শত চেষ্টা করলেও সেই কুকুরের লেজকে তুমি সোজা করতে পারবে না কাকা। মানিক ভাই, বড় দালা গো, এই ভুক্তার মধ্যে বড় দালা, তাই তো অপ্রিয় সত্য কথাগুলো বলে কিন্তু তা দালা দুলানোর চেষ্টা করি। তুমি ঘেন্না হতে, তাই না? বাবার সঙ্গে আমি নোংরা ভাষায় কথা বললাম বলে আমার প্রতি তোমার ঘৃণা হচ্ছে? না 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 না, ঘৃণা হবে কেন? ঘৃণা হবে কেন? তুমি যে বীজ বৃক্ষের অমৃত ফল, সেই ফলকে কেউ ঘৃণা করে না, ভালোবেসে সযত্নে গুছিয়ে রাখে। আঘাতা, আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই মানিক, আমার নেই। তবে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন জীবন যুদ্ধে জয়ী হোক মানিক, তুমি যেন জীবন যুদ্ধে জয়ী হোক। আঘাতা, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে। জীর্ণ মতো বাদশা ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। জয়ী আমাকে হতেই হবে। আমার নাম গগন চাঁদ, অতি সবার মরণ ফাঁদ। যে মরণ ফাঁদ পেতে আমি ধরবো আমার একটা একটা করে শিকার। আমার প্রথম শিকার হবে কাজনগরের রাজকুমার ওই আলাপন চৌধুরী। দ্বিতীয় শিকার হবে শুভ্রকান্ত চৌধুরী। তৃতীয় শিকার হবে চৌধুরী বাড়ির গিন্নি মিসেস মালতী চৌধুরী। আর চতুর্থ শিকার হবে কে বলুন তো? আন্দাজ করতে পেরেছেন? বোধহয় না। তাহলে এই গগন চাঁদের খেলাটা আপনারা দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। কে? তুমি নিশ্চিন্তে হাসছো, আর টেনশনে আমি ঘুমোতেই পাচ্ছি না। কেন? বিয়েটা আমার হবে তো দাদা? রিল্যাক্স সিস্টার, রিল্যাক্স। আরে আজকাল 4-5 সন্তানের মায়ের বিয়ে হচ্ছে, আর তোর বিয়ে হবে না? তোর তো মাত্র একটা ছেলে। না মানে? তাছাড়া শুভ্রকান্ত চৌধুরী পাকা কথা দিয়েছেন, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। শুভ দিনে শুভ লগ্নে তোর বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। কেন? কেন হবে না? কারণ তুই যে বিবাহিতা রে বোন। সেই বিয়ে আমি স্বীকার করি না। কেন? কেন তুই স্বীকার করিস? যে বিয়েটার কোনো অস্তিত্ব নেই সেই বিয়েটাকেও স্বীকার করবে কি করে? কে বললো? কে বললো অস্তিত্ব নেই? আমি বলছি। তুই ভুল করছিস। ছোটা, এই যে দেখছি ঘর শত্রু বিভীষণ আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইছে। চাপের মুখে পড়ে পরিণীতা যদি এই বিয়েটা করতে অস্বীকার করে, না না না, যেমন করে হোক ছলে বলে কৌশলে পরিণীতার সঙ্গে আমাকে আলাপনের বিয়েটা দিতেই হবে। ওরে বোন, আমাদের বাবা নারী স্বাধীনতা নিয়ে অনেক আন্দোলন করে গেছেন, আর তার মেয়ে হয়ে তুই যদি আজ এমন কাজ করিস তাহলে আমাদের বাবার আত্মা যে কষ্ট পাবে। কে কষ্ট পাবে আর কে কষ্ট পাবে না তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আবারও বলছি, তুই ভুল করছিস। না, পরি কোনো ভুল করছে না, ভুল করছিস তুই। দাদা, তুই কি চাস না পরিণীতা সুখী হোক? অবশ্যই চাই। তাহলে ওর অতীত জীবনটাকে নিয়ে আর কাটাছেড়া করিস না। কাটাছেড়া না করলে যে আমরা জেনে শুনে আবার একটা মহা ভুল করব। ভুল? 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 কিসের ভুল? ওরে বোন, তুই তোর শরীরটা দিকে ভালো করে তাকিয়ে দেখ, তাহলেই তুই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ওরে বোন, তুই তোর হাতের শাখাপলা খুলে ফেলেছিস। ভালোবেসে যে সিঁদুর দিয়ে পড়েছিলিস সে সিঁদুর তুই মুছে দিয়েছিস, কিন্তু মাতৃত্বের চিহ্ন তুই তোর শরীর থেকে মুছবি কি করে নেব? আজ যদি তুই বিয়েটাকে অস্বীকার করিস তাহলে ভালোবেসে যে সন্তানকে তুই তোর মাতৃ জঠরে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছিলিস, সেই নিষ্পাপ ফুলের মতো শিশুটাকে এই সমাজ, হ্যাঁ এই সমাজ বেজন্মা জারজ বলে যে পরিহাস করবে। তার জন্য আমি কি করতে পারি? প্রতিটি মা তার সন্তানের জন্য যা করে তুইও তাই করবি।
অসম্ভব। পরিণীতা, সেই কুকুরের বাচ্চাকে আমি আমার নিজের বাচ্চা বলে স্বীকার করি না। বাহ বাহ রে বাংলার স্বাধীন চেতা নারী, বাহ বাহ বাহ, চমৎকার। একটা নিষ্পাপ শিশুকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, আজ তার মা তাকে কুকুরের বাচ্চা বলে অস্বীকার করছে। দেখ বোন, একটা কথা মনে রাখবি, কুকুরের পেটেই কিন্তু কুকুরের বাচ্চার জন্ম হয়। তার মানে মানে তোর সন্তান যদি কুকুরের বাচ্চা হয়, তাহলে তুই কি? আমি? হ্যাঁ, তুই তো একটা মাঝি কুকুর। তপন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আর আমি যদি বলি বাড়াবাড়ি তুই করছিস, কি বললে? তুই অস্বীকার করতে পারিস তোর যুক্তিতে আজ পরিণীতা সব করছে। করছে তাতে তোর কে? দাদা আর একটা কথা বললে না, গুলি করে তোর মাথাটাকে আমি একেবারে ছাঁচড়া করে দেবো। না বাবা, না, আমার কাজ করো না। Get out! I say you get out! কাজটা কিন্তু তুই ভালো করলি না দাদা, এর ফল কিন্তু তোকে একদিন ভোগ করতেই হবে। ওই হাসি একদিন কান্না প্লাবনে ভরিয়ে দিবে এই সংসারটাকে, তখন তুই পা রাখারও জায়গা পাবি না রে দাদা। তাই নাকি? ওরে বোন, ফুলটাকে ভুল ভেবে তুই দূরে ফেলে দিতে চাইছিস, আর ভুলটাকে ফুল ভেবে তুই গলায় পড়ার কথা ভাবছিস। একটা কথা মনে রাখবি বোন, তাতে মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি হয় রে বোন। আর অমঙ্গলের বাজনা একবার যদি তোর জীবনে বাজতে শুরু করে, হাজার চেষ্টা করলেও তাকে তুই থামাতে পারবি না রে বোন, তাকে তুই থামাতে পারবি না। তাই তোকে আমার অনুরোধ, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তুই একবার ভেবে দেখ, তাতে তোর মঙ্গল হবে রে বোন, তোর মঙ্গল হবে। ছোটদা কি বলে গেল? কি বলে গেল ছোটদা? তবে কি সত্যি আমি কোনো ভুল করছি? তুই কোনো ভুল করছিস না, তুই ঠিক করছিস। আরে অতীতকে রোমন্থন করিস না, তাহলে পিছিয়ে পড়বে। কিন্তু তুই কি চাস না সুখ স্বাচ্ছন্দ্য বিলাস বৈভবের সঙ্গে জীবন কাটাতে? চাই তো দাদা, ভীষণ ভাবে চাই। তাহলে আর পেছনের দিকে তাকাস না, সামনের দিকে এগিয়ে যা, যেখানে তোর জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। কারেক্ট জীবন দাদা, তুমি ঠিক কথাই বলেছো। অতীতকে রোমন্থন করে আমি আমার বুকের ব্যথাটাকে আর বাড়াতে চাই না। তাই কাজলা ঘরের বউ আমাকে হতেই হবে। পুরনো খোলন ছেড়ে ফেলে দিয়ে আমি সাজবো নতুন সাজে। মডিলির ভাজে ভাজে যৌবনের ঢেউ তুলে সাজবো এবারের পোটা। নেশা নেশা ভাষা চোখে গোলাপ সবাইকে টন করে ওঠে বুকটা। মডিলির ভাজে ভাজে যৌবনের ঢেউ তুলে সাজবো এবারের পোটা। নেশা নেশা ভাষা চোখে গোলাপ সবাইকে টন করে ওঠে বুকটা। আমি ভুল করি চুল বলি, আমি ভুল করি চুল বলি। স্বার্থের মায়া যাবে জড়িয়ে, তখনই দেখবি কেমন লাগে। স্বার্থের মায়া যাবে জড়িয়ে, তখনই দেখবি কেমন লাগে। একটু একটু করে সব কিছু লুটে নেব, লুটে নেব। ঘুমটা দিয়ে নাচব আমি খেলা। আমি ভুল করি, আমি ভুল করি, আমি ভুল করি, চুল বলি, আমি ভুল করি, আমি বড্ড চুল বলি। জমে যাবে।
আবার খেলাটা জমে যাবে। কিন্তু আকাশে যে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বাজ পড়ছে, একটু পরে হয়তো ঝড় হওয়ার সঙ্গে প্রবল বেগে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হওয়া মানে পথের মাঝে শ্যাওলা জমা হওয়া, পথের মাঝে শ্যাওলা জমা হওয়া মানে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। আমার চলার পথে শ্যাওলা জমা হওয়ার আগে আমাকে আমার কাজটা সম্পূর্ণ করতে হবে। আমাকে যেমন করে হোক প্রবেশ করতে হবে এই চৌধুরী বাড়ির অন্দরমহলে। কোন বাড়ির অন্দরমহলে প্রবেশ করাটা যতটা সহজ, কোন মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করাটা ততটা সহজ নয়। আরে আরে আরে, যে দেখছি মেঘ না চাইতেই জল। গগন, আরে আমি তো ভাবতেই পারিনি যে এই সাগর আসবে এই মোহনার কাছে। গগন, মোহনায় এসে নদী চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেলে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেলে। তুমি যে ঠিক কি প্রকৃতি তা আজও আমার বোধগম্য হলো না। আমার নাম গগন চাঁদ, পাতি সবার মরণ ফাঁক। আচ্ছা, হঠাৎ তুমি এই কথা বলছো কেন? কেন বলবো না? এত যদি ভালোবাসো তাহলে ফোন করছি, রিসিভ করছো না কেন? ফোন করেছিলে? দেখি দেখি দেখি। ও হ্যাঁ, তাই তো। আসলে কি জানো, বোনের বিয়ে নিয়ে এত ব্যস্ত ছিলাম, তুমি যে কখন ফোন করেছো সেটা বুঝতেই পারিনি। শুধু বোনের বিয়ের কথা ভাবছো, আমাদের বিয়ের কথা ভাবছো না? ভাবছি না, অনেক দিন রাত ধরে ভাবছি। তাই? হ্যাঁ, তাই তাই। কিভাবে বিয়ে হবে, কোথায় বিয়ে হবে, কোথায় পার্টি দেবো, নিমন্ত্রিতদের তালিকায় কোন কোন সেলিব্রিটিদের নাম থাকবে। কিন্তু বিয়েটা করছো কবে? আরে বাবা, আগে তো বোনের বিয়েটা হয়ে যাক তারপর। কিন্তু আমার পক্ষে যে আর ওয়েট করা সম্ভব নয় গগন। কেন? আরে বাবা, আরো কিছুদিন রোমান্স করি তারপর। তুমি পুরুষ মানুষ, মেয়েদের সমস্যার কথা বুঝবে না। সাথী, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো, নইলে নইলে আরে কি হলো? না, গাটা কেমন গুলিয়ে উঠলো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য অ্যান্টাসিড নিয়ে আসছি। না না, ওসবের কোনো প্রয়োজন নেই। আরে প্রয়োজন নেই বললেই হবে। তুমি বুঝতে পারছো না, আমি সাথী, তুমি আমি আমি প্রেগন্যান্ট। হ্যাঁ গগন, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি হলো, এভাবে হাসছো কেন? আরে হাসির কথা বললে হাসবো না। এটা হাসির কথা নয় গগন, ভেরি সিরিয়াস। সাথী, যত দিন যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে আমি ধরা পড়ে যাচ্ছি, তাদের সামনে আমি লজ্জায় সোজা হয়ে দাঁড়াতে পারছি না। প্লিজ প্লিজ গগন, এই সিঁদুর কৌটো থেকে এক চিলটে সিঁদুর নিয়ে তুমি আমার সাথে রাঙিয়ে দাও। তোমার গর্ভে যে আমার সন্তান আছে তার কি প্রমাণ আছে? প্রমাণ আমার ভালোবাসা। ভালোবাসা মাই ফাট। তুমি কিন্তু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে মেলামেশা করেছো, আজ তারই ফসল আমার গর্ভে। শালা, কার না কার কাছে শুয়ে বসে পেটে বাচ্চা নিয়ে এসে আমার ঘরে দোষ চাপাতে এসেছো? না গগন না, তুমি বিশ্বাস করো এই সন্তান তোমার। আমি বিশ্বাস করি না। আমি? হ্যাঁ, তুমি তুমি তুমি। আরে যাও যাও, এখানে কান্নাকাটি না করে মহাভারতের কুন্তির মতো সুতপুত্রের জন্ম দিয়ে জননী হও, জননী। তুমি এত বড় বেঈমান, যদি বিয়ে করবে না তাহলে এত বড় সর্বনাশ আমার কেন করেছিলে? বলো বলো বলো। এই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও কেন? যাবো, তবে যাওয়ার আগে তোর মুখোশটা আমি খুলে দিয়ে যাবো। তার আগে তোকে এই পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো।
হব, দিন রাত মেতে থাকবো আমার সন্তানকে নিয়ে। টলমলো পায়ে সে আমাকে মা মা বলে ডেকে ঝাঁপিয়ে পড়বে আমার এই বুকে, আর আমি তখন তাকে আদর করে তার কপালে চুমু দিয়ে বলবো, সোনা আমার, মানিক আমার। কিন্তু হলো না, মা হওয়ার স্বাদ আমার পূর্ণ হলো না। রাস্তায় বেরোলে পাড়া প্রতিবেশীরা বলে, বউটা একটা বাজা, একটা লক্ষ্যে ছাড়া, ওর মুখ দেখা ও মহাপাপ। কি হলো শ্রাবণী? আরে কথা না বলে মুখ ঘুরে দাঁড়িয়ে রইলে কেন? ও বুঝেছি। পুজোয় তুমি নতুন শাড়ি কিনে আনতে বলেছিলে, আমি কিনে আনতে পারিনি বলে তুমি রাগ করেছো। কি করবো বলো, সর্বগ্রাসী ঝোলছাড় যে আমাদের সব কিছু কেড়ে নিয়ে গেছে। দিন রাত মহাজন টাকাতে দিচ্ছে ধার নেওয়ার টাকার জন্য, হুমকি দিচ্ছে বাড়ি ছাড়ার জন্য। তার জন্য আমি কি করতে পারি? তার জন্য কি আমি দায়ী? না, তুমি দায়ী হবে কেন? আমি এমনই অপদার্থ স্বামী যে নিজের স্ত্রীর জন্য একখানা শাড়ি কিনে নিয়ে আসতে পারিনি। না, আমি তার জন্য রাগ করি। তাহলে তুমি মুখ ঘুরে দাঁড়িয়েছিলে কেন? পাড়া প্রতিবেশীরা যে আমার দিকে আঙুল তুলছে। কেন আঙুল তুলবে কেন? আমি নাকি বাজা, আমি নাকি লক্ষ্যে ছাড়া। শ্রাবণী, আচ্ছা সত্যি করে বলো তো, সত্যি কি আমি বাজা? সত্যি কি আমি লক্ষ্যে ছাড়া? চুপ করো শ্রাবণী, চুপ করো। দ্বিতীয়বার ওই কথার মুখে এনো না। আমার মুখ না হয় বন্ধ করলে, কিন্তু পাড়া প্রতিবেশীদের মুখ বন্ধ করবে কি করে? তাহলে আমি ঠিক এখনো সময় আছে, মা হওয়ার সমস্ত সম্ভাবনা আমার মধ্যে আছে। তুমি কি পারো না আমায় একটা সন্তান উপহার দিতে? শ্রাবণী, দেবে আমায়, তুমি মা হওয়ার সুযোগ দেবে? হ্যাঁ, তুমি পারো আমাকে বাজামের অপবাদ থেকে মুক্ত করতে। আমাকে দয়া করো শ্রাবণী। তুমি আজ আমি তোমার করুণার দুয়ারে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমাকে তুমি মা হওয়ার সুযোগ করে দাও, সুযোগ করে। আমি অপারগ। তাহলে আমায় বিয়ে করেছিলে কেন? শ্রাবণী, মাতৃত্বের সমস্ত সম্ভাবনা আমার মধ্যে থাকা সত্ত্বেও কেন তোমার জন্যে আমাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের কাছে বন্ধ অপমান শুনতে হবে? তুমি কি কাপুরু? তুমি তো পৌরসত্বহীন। না, আমি কাপুরুষ নই, পৌরসত্বহীন নই। বাবা হওয়ার সমস্ত ক্ষমতা আমার মধ্যে আছে। আমাকে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করছো কেন? শ্রাবণী, আজকের এই চরম দুর্দিনে আরেকজন নতুন অতিথি এলে তাকে খাওয়াবো কি, পড়াবো কি, মানুষ করবো কি দিয়ে? রাস্তার ভিখারিরাও কিন্তু তাদের সন্তানের জন্ম দেয়, তারাও কিন্তু তাদের সন্তানকে লালন পালন করে। শ্রাবণী, তুমি কি পাগল হয়ে গেলে? শ্রাবণী, পাগল শ্রাবণী, আমি পাগল হয়ে গেছি। মা হয়ে নারী জীবন সার্থক করার জন্য পাগল। শ্রাবণী, বাজাবের অপমান ঘটানোর জন্য পাগল। তুমি একটু শান্ত হও শ্রাবণী, তুমি একটু শান্ত হও। শান্ত হব আমি যেদিন আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনবো। মা, আমি মা হতে চাই, আমি মা হতে। তুমি আমাকে ক্ষমা করো শ্রাবণী, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না। হরে কৃষ্ণ। অধিকারী মশাই, 7 দিন সময় দিয়েছিলাম, 7 দিনের জায়গায় আজ 1 মাস হয়ে গেল। টাকাগুলো আমার ফেরত দাও। হরে কৃষ্ণ। টাকাগুলো আমি জোগাড় করতে পারিনি অধিকারী মশাই, এই শেষবারের মতো আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করে দেবো। দয়া তোমাকে অনেক করেছি হরে কৃষ্ণ, আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। টাকাগুলো ফেরত দাও, নইলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। অধিকারী মশাই, আমরা বাড়ি ছেড়ে কোথায় যাব অধিকারী মশাই? কেন? রাস্তায় যাবে, রাস্তায়। না, এতখানি নির্দোষ হবে না অধিকারী মশাই। 2 মাস সময় দিন, এই 2 মাসের মধ্যে আপনার ঋণ শোধ করতে না পারলে তারপর না হয় আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আমার আবার দয়ার শরীর হরে কৃষ্ণ। এক কাজ করো, টাকাও দিতে হবে না আর বাড়িও ছেড়ে যেতে হবে না। তুমি তোমার স্বামীটিকে বুঝিয়ে বলো তোমার ঠাকুরজিকে যেন আমার ছোট ছেলে মানিকের হাতে সম্প্রদান করুক। এই আপনি কি বলছেন? কেন, কথাটা কি খারাপ বললাম হরে কৃষ্ণ? খারাপ ভালোর বোধ শক্তি থাকলে আপনি এই কথাটা বলতে পারতেন না। কি বললে হরে কৃষ্ণ? হ্যাঁ অধিকারী মশাই, প্রয়োজন হলে আমার বোনকে গলায় দড়ি দিয়ে মরতে বলবো। তবু আমার ঠাকুরজির সঙ্গে আপনার ছেলের বিয়ে আমরা কিছুতেই দেব না।
পটে এত দিমাগ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। চলো চলো শ্রাবণী, চলো চলো। এ বাড়ি ছেড়ে তোমরা কোথাও যাবে না। শিউলি, ঠাকুরজি, এ বাড়ি তোমাদের, তোমরা এই বাড়িতেই থাকবে। হরে কৃষ্ণ, তাহলে আমার টাকা? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না আপনার ছেলেকে বিয়ে করলে আপনি টাকা নেবেন না, আর এ বাড়ি ছেড়েও যেতে হবে না। বিলক্ষণ বিলক্ষণ। আমি আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আছি। শিউলি, তুমি কি বলছো ঠাকুরজি? সবকিছু জেনে শুনে তুমি এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা যে খুব অসহায় বৌদি। ঠাকুরজি, এইভাবে বড় লোকদের কাছে চাল চুলোহীন দিন আনা দিন খাওয়া না খেতে পাওয়া মানুষগুলো মাথা নোয়াতে বাধ্য শুধুমাত্র বেঁচে থাকার প্রয়োজনে। তাই বলে তুমি বৌদি, যে দেশে আজও শত শত নারীরা ধর্ষিত হয়, যে দেশে আজও কন্যা শিশু জন্ম নিলে তাকে গলা টিপে খুন করা হয়, সেই দেশের একজন সামান্য মেয়ে হয়ে আমার কুমারী নামটা গোছানো যে বড্ড বড় পাওনা বৌদি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে প্রত্যুত আমি হয়ে যেতে। না 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 না, এই বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? কেন হতে পারে না? কথা যখন দিয়েছেন তখন তো বিয়ে অবশ্যই হবে। মানে? এই থালিতে, এই থালি হাতে, মালা হাতে, তিতুল হাতে, আমি সব নিয়ে দিতাম। দে, তাড়াতাড়ি মালা বদল করে সিঁদুরটা পরিয়ে দে। খেলা লোক তো তা আমার কাজটা আমাকেই করতে দাও। হরে কৃষ্ণ। এর আগে তো খেলা একটা বৌমাকে ধর্তন করে মেলে ফেলে তো, আবার এটাকেও বৌমা করে নিয়ে গিয়ে ধর্তন করে মারবে নাকি? হারামজাদা, ভগবান কেন যে তোমাকে কুকুর ঠাকুর না বানিয়ে মানুষ বানিয়েছিল সেটাই থালা ভেবে পারতি না। আমি কুকুর? যে মানুষ ফতুর হয়ে বৌমাকে ধর্তন করে মেলে ফেলে সে কুকুরের ছাগলের থেকেও অধম। আপনার গায়ে কি মানুষের চামড়া আছে নাকি পশুর চামড়া আছে বলুন তো? আমি আপনার মতো মানুষকে প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে পিটিয়ে মারা উচিত, নয়তো চলন্ত গাড়ির পিছনে আপনাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। গাড়ির ধাক্কা আর ঘর্ষণ খেয়ে খেয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো খসে খসে পড়বে, আর রাস্তার শিয়াল কুকুরে সেগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। কারণ আপনার মতো শ্বশুর থাকলে কোনো মেয়ে বৌমা হয়ে অন্যের বাড়ি যেতে ভয় পাবে। আপনার মতো চরিত্রহীন লম্পট বাবা থাকলে কোনো সন্তান বলবে না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতৃ পিতৃ মা বন্যে প্রিয়ন্তে সর্বে দেবতা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি তো বৈষ্ণব সমাজের কলঙ্ক, মনুষ্য জাতের কলঙ্ক। আপনাকে অনেকদিন আগেই ফাঁসি কাটে ঝোলানো উচিত ছিল। ভালো চান তো মানে মানে এখান থেকে কেটে পড়ুন, নইলে এখানে মা বোনেদের যা চটি জুতো আছে না সেগুলো আপনার গাল এসে পড়বে। ধন্যবাদ মানিক ভাই, সবার সামনে তোমার বাবার মুখোশটা টেনে খুলে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। কিন্তু কিন্তু শিউলির কি হবে? কি আবার হবে? কথা যখন দিয়েছেন তখন দিয়েই হবে। মানে কি আলাপন ভাই, আমি ঠিক কথা বলিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই তো মঙ্গল। না না না, এ বিয়ে আমরা কিছুতেই দিতে পারি না। কেন কেন দিতে পারো না? কথা যখন দিও তো তখন বিয়ে তো অবশ্যই হবে। মানে মানিকবাবু ঠিক কথাই বলেছেন। শিউলি, নিন মানিকবাবু, সময় নষ্ট না করে আপনি আমার গলায় মালা পরিয়ে দিন, আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। না না শিউলি, না, তুই এ ভুল করিস না রে বোন, এ ভুল করিস না। না না করো না, এখনো সময় আছে, একবার ভেবে দেখো। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে বৌদি, নতুন করে আমার আর কিচ্ছু ভাবার নেই। এরকম একটা হ্যান্ডিক্যাপ ছেলের সঙ্গে শিউলির বিয়ে হবে? কি হলো মানিকবাবু, আপনি দেরি করছেন কেন? আমি যতদূর জানতাম শিউলি তো আমাকে পছন্দ করে, কিন্তু এখন দেখছি মানিক ভাইকে বিয়ে করার জন্য উদ্গ্রীব। আলাপন ভাই, তুমি কি আমার বোনকে বিয়ে করতে পারো না? না না, তা কি করে হয়? মানিক ভাই তো। আমরা তোমার কাছে অনুরোধ করছি, না, আমি মানিকবাবুকে বিয়ে করব। না না ছিলে না, আমার মতো একটা অপদার্থ ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। মানিক ভাই? হ্যাঁ, ওই বাপ থালাটার কথায় আমি এখানে বধ খেতে এলেও আমি যে এতদিন থিউলিকে বোনের তোকে দেখিয়ে দিতি, তাই বিয়েটা আলাপুল বাবুর সঙ্গেই হবে। তুমি তো বর সেজে এসেছো। হ্যাঁ, বর থেকে এতে দিলাম, কিন্তু এখন আমি কল বল থাকবো।
কিন্তু শিউলি তো কিছু বলছে না। মৌনতাই যে সম্মতির লক্ষণ ভাই। কি তাই তো ঠাকুরছি। বৌদি আরে চলো। ওরে কে আছিস? শাঁখ বাজা। আত্মহত্যাই আমার একমাত্র পথ। ওই তো একটা ট্রেন দ্রুত গতিতে এদিকে আসছে, ওই ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আমি নিজেকে শেষ করে দেব। ও কি সাথী এভাবে ছুটছে কেন? সামনে গাড়ি আছে। সাথী না না, সাথী আর কথা শুনলে আমার হবে না, আত্মহত্যা আমাকে করতেই হবে। সাথী এইভাবে দিগ্ভ্রান্তের মতো ছোট না, সামনে গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হবে। সাথী কেন আপনি আমাকে বাঁচালেন? তুমি কি করতে যাচ্ছিলে সাথী? আপনি সেদিন আমাকে আত্মহত্যা আমাকে করতেই হবে। সাথী আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম। ইচ্ছে হচ্ছে আরো মারি। আপনি ওরে হতভাগী, মৃত্যুই কি সব? তাহলে কি করব আমি? এই অবস্থায় বাঁচবো কেমন করে? এ কথা বলছো কেন? বলছি কারণ আমি যে মা হতে চাই। কি বলছো তুমি? এক কামান্দ পশু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মৃত্যু শেষ কথা নয়, বেঁচে থেকে এই কঠিন বাস্তবের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। কিভাবে? আর 5টা মেয়ে যেভাবে বেঁচে আছে ঠিক সেইভাবে। স্বপন বাবু, হ্যাঁ, মরলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে বাঁচার জন্য মেয়েরা তো লড়াই করতো না। বেঁচে থাকার সমস্ত শক্তি যে আমি হারিয়ে ফেলেছি, সে শক্তি আবার নতুন করে সঞ্চয় করতে হবে। কোন পথে? যে পথে গেলে তুমি সসম্মানে বাঁচতে পারবে। সে পথ যে আমার জানা নেই। আমি তোমাকে সেই পথ জানিয়ে দেব। স্বপন বাবু, হ্যাঁ, তুমি যদি তোমার ওই পেটের সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে চাও তাহলে যে শয়তান তোমাকে ঠকিয়েছে তার বিরুদ্ধে থানায় নালিশ করতে হবে। না না, থানায় গেলে তো আরো বেশি লোক জানাজানি হয়ে যাবে। হয় হবে। না না, আমি পারবো না। তাহলে যদি তোমার পেটের সন্তানকে নষ্ট করতে চাও, অবৈধভাবে সন্তান নষ্ট করে তো আইনত অপরাধ। যাতে বৈধভাবে করতে পারো সে ব্যবস্থা আমি করে দেব। আমাকে একটু ভাবতে সময় দিন। বেশ, সময় নিয়ে তুমি ডিসাইড করো তুমি কি করবে। আমার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু না। শোনো সাথী,
তুমি যদি আইনি সহায়তা চাও তাও আমি করব, আর যদি অন্য পথে বাঁচতে চাও সে ব্যবস্থাও আমি করে দেব। তুমি সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করতে পারো? বেশ, তাই করুন। বেঁচে থেকে যদি নতুন পথের দিশা পাই তাহলে আমি আপনার কথাই শুনবো। তাহলে চলো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেই। বাড়ি তো আমি যেতে পারবো না। কেন? বাড়িতে গেলে যে সবাই আমাকে ঘৃণা করবে, ধিক্কার দেবে। তাহলে তুমি আমার সঙ্গে চলো। কোথায়? কোনো এক সরকারি হোমে। বেশ, তাই চলুন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে যা। বাঁচবে, বাঁচবো সাথে বাঁচবে। তুমি সসম্মানে মাথা উঁচু করে বাঁচবে। তুমি এসো, এসো আমার সঙ্গে। নবতে সানাই বাজছে। অনেকদিন পর আবার এই কাজলা গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আগমনে সরগরম হয়ে উঠেছে আমার এই চৌধুরী প্যালেস। ওরে রতন, ওরে ও ভোলা, দেখিস ওই অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আর ওই হ্যাঁ, ইলেকট্রিশিয়ানদের বলে দিস সারা কাজলাঘর যেন আলোয় আলোকিত করে তোলে। আরে শুনছো? আরে দাঁড়াও, তোমার কথা পরে শুনবো। আরে ও ভাই শুনছো? শোনো, এমন ভাবে ফুলের ডেকোরেশন করবে যেন কাজলাঘরের সমস্ত মানুষ দেখে বলে এমন ফুল সাজানো আগে দেখিনি। আরে দয়া করে আমার কথাটা কান দিয়ে শোনোই না। আরে কান তো খোলাই আছে, বলে ফেলো না, বলে ফেলো। ফোনের বাড়িতে বারবার ফোন করছে, গায়ে হলুদের তত্ত্ব পাঠাবে কখন? আরে তা দেরি করছো কেন? পাঠিয়ে দিলেই তো হয়। কি করে পাঠাবো? কেন? আগে ছেলের গায়ে হলুদ হবে, তারপর সেই হলুদ মেয়ের বাড়িতে পাঠাতে হবে। তার প্রবলেমটা হচ্ছে কোথায়? তোমার ছেলে তো এখনো বাড়ি ফেরেনি। কি বললে? আলাপন এখনো বাড়ি ফেরেনি? তবে রাখাল যে বললে সময় মতোই ওরা বাড়ি ফিরে আসবে, এত দেরি তো হবার কথা নয়। সেই জন্য তো আমার ভীষণ ভয় করছে গো। এই দেখো, এই সময় আবার কে? হ্যালো, হ্যাঁ, আমি সুপ্রকান্ত চৌধুরী বলছি। হ্যাঁ, আরে ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। গায়ে হলুদ ও সব কিছু সময় মতো ঠিক পৌঁছে যাবে। কদিন ধরেই টিভিতে নিউজে দেখাচ্ছে বঙ্গোপসাগরে নাকি প্রচন্ড নিম্নচাপ, তারই জেরে হয়তো ঝড় ফড় উঠলো। ঘন বাদ পড়ছে কেন? বাস তো পড়বেই, মেঘে মেঘে ধাক্কা লাগলে বাস তো পড়বেই। শুভ দিনে কি অলক্ষণ! আজকাল সব কিছু যেন কেমন পাল্টে গেছে। কিন্তু শীতের সময় বর্ষা হচ্ছে আর বর্ষার সময় গরম পড়ছে। আমার যে ভীষণ ভয় পাচ্ছি গো। এই সব কিছুর জন্যে ওই রাখাল বেটাই তাই পই করে বলল, ওরে রাখাল, দাদা বাবুকে নিয়ে সময় মতো বাড়ি ফিরিস। তার সময় সম্পর্কে জ্ঞান আছে বেটার? আসুক ফিরে, আজ এমন শাস্তি দেব। ওই বুঝি আলাপন বাড়ি ফিরে এলো। 8টার জায়গায় 9টার জায়গায় 10টার জায়গায় 12টা বাজতে চললো। এখন যে আমি কি করব কিছু বুঝিয়ে উঠতে পারছি না। গগন, তুমি এ সময়? হ্যাঁ, শুনলাম আলাপন নাকি বাড়ি ফিরে আসেনি, তাই তো খবরটা নিতে এলাম। আসলে যেভাবে ঝড় বৃষ্টি হলো বোধহয় রাস্তায় কোথাও আটকে পড়ে। আচ্ছা, ফোনে কোনো যোগাযোগ হয়নি? যোগাযোগ করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আরেকবার ফোন করে দেখো না। হ্যাঁ, দেখছি। হ্যালো, আরে বাবা, তোমরা কোথায়? রাস্তায়? ও, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর দেখো খুব সাবধানে গাড়ি চালিও। হ্যাঁ, আচ্ছা। শুনলে তো গগন, ওরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসবে। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে। তাহলে ওই গায়ে হলুদের হলুদ ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা, আমরা ঠিক সময় মতো পাঠিয়ে দেব। ভালোই যদি বিয়েটা হয়ে যায় তাহলে কখন চাঁদের মতো ভালো লোক আর এই ভারতে একটাও হবে না। আর যদি বিয়েটা না হয়, গগন চাঁদের মানুষ থেকে অমানুষে পরিণত হতে বেশি সময় লাগবে না। যে বাঁশ দিয়ে বাঁশি তৈরি হয়